আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? নিশ্চয়ই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। দ্রুত লাইভে জয়েন করে ফেলো। কারা কারা এই মুহূর্তে লাইভে আছে একটু দেখি। সকলেই তো সময় মতো লাইভে থাকতে পারে না, আমিও না। তোমরা কেমন আছো বলো? সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আমি ভালো আছি। আজকে আমাদের ক্লাস হবে সমান্তর ধারা। আজকে সমান্তর ধারা শেষ করে দেবো। আজকে সকালে একটা ক্লাস হবে, রাতে একটা ক্লাস হবে। সকাল এবং রাত মিলে সমান্তর ধারা শেষ করে দেবো। এরপরে পরের ক্লাসে নিব হচ্ছে কি যেন, ওই ওই উৎপাদকের ক্লাস না নিলেও হয়, তারপরেও নিব। কারণ তোমরা জানো যে উৎপাদক আর হচ্ছে ওই সমাধান টাইপের যেসব সমীকরণ টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে আসে, এটা অনেক সহজ হয়, খুব আহামরি কিছু নয় আর কি। তো যাক, অনেক শব্দ হচ্ছে কিসের, ওই গাড়ির শব্দ, গাড়ির। এখন কী করবো, আমার বাসায় শব্দ একটু আসে, মানে আমি শব্দ ঠেকানোর মতো জায়গায় খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আমার বাসা হলো 10 তলায়, রাস্তা থেকে প্রায় বহুত দূরে, তারপর শব্দ চলে আসে, কী করবো। তো যাক, আজকে আমরা সহজ টপিকস নিয়ে আলোচনা করব। এখন যেটা আলোচনা করছি সেটা তোমরা সবাই বুঝো, জানো, সহজগুলা। আর আগের সব ক্লাস, আজকে রাতের ক্লাস 9টায় হবে। আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু, এই শব্দটা কিসের, এই শব্দটা কিসের অ্যাকচুয়ালি। ও, আমি এটা তৈরি, এটা হচ্ছে ওই নন ক্যাডারের শুরু হয়েছে, শুরু হয় না, আগামীকাল থেকে হবে আর কি। তো এটা দেওয়ার কথা ওই পেজে দিয়েছি, এই পেজে, এই জন্য কিছু মনে করো না। হ্যাঁ, ওকে। আমরা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে ঝিরঝির শব্দ। ঝিরঝির শব্দ তো এখন ঠিক আছে? টেকনিক্যাল সাউন্ড না, টেকনিক্যাল সাউন্ডটা কেমনে সম্ভব, ফুরফুরানি সম্ভব? এখন কি হচ্ছে, মাইক তো একটু নাড়াচাড়া খাচ্ছেই। এখানে কি সমস্যা হলো? টেকনিক্যাল সমস্যা, সাউন্ড লাগতেছে মূলত। এখন বদনা, এখন সাউন্ড কি এখনো সমস্যা আছে? সাউন্ডে কি এখনো সমস্যা?
সাউন্ড কি মোটামুটি সমস্যা হচ্ছে এখনো? তাহলে আজকে কি সমস্যা হলো? এখন সাউন্ড কি এখনো সমস্যা আছে? এখন ঠিক নাই? সাউন্ডে কি এখনো সমস্যা? সাউন্ড কি মোটামুটি সমস্যা হচ্ছে এখনো? কত কিছু দেখতে হয় না? ওকে ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আচ্ছা, এই সমান্তর ধারা আর হচ্ছে গুণোত্তর ধারার মূল কাহিনীটা কি? সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার মূল হচ্ছে এটা কি, মানে দুটা পদের পার্থক্য সমান থাকবে, অলওয়েজ সমান। যেমন 2, 5, 8, 11, 14 এইভাবে চলতে থাকবে। 2, 5, 8, 11, 14 এইটা। এখানে যেটা হবে সেটা হচ্ছে এটাকে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ এইভাবে সামনের দিকে যাচ্ছে। তাহলে এই প্রথম পদ হচ্ছে এ বলে, প্রথম পদকে বলা হয় এ, মানে সমান্তর ধারার ক্ষেত্রে এ দিয়ে ধরেছে। প্রথম পদ তুমি যদি এ না লেখো, প্রথম পদ বাংলায় লিখবে তাও হবে। তাহলে এই সাধারণ অন্তর যেটা, সাধারণ অন্তর দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 3। আবার দেখো ঠিক আছে কিনা। 8 থেকে 5 বিয়োগ করলেও 3, 8 থেকে 5 বিয়োগ করলেও 3, 11 থেকে 8 বিয়োগ করলেও 3। তাহলে এইটা হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে যেটা মেনটেন করা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা পদের পার্থক্য সেম থাকবে, এটাকে বলে সমান্তর ধারা। সমান্তর ধারাতে যে টার্মগুলো আমাদের লাগবে, সমান্তর ধারার অঙ্ক করতে গেলে যে টার্মগুলো আমাদের লাগবে সেটা হচ্ছে প্রথমে লাগবে প্রথম পদ, সাধারণ অন্তর, nতম পদ। কি কি জিজ্ঞেস করে এই সমান্তর ধারার ক্ষেত্রে মূল কনসেপ্ট হলো এটা। আর এখান থেকে যা যা জিজ্ঞেস করে, যা যা চায় আমাদের কাছ থেকে, সেটা আমরা প্রথমে একটু দেখে আসি। কি চায়, কি চাচ্ছে দেখো। আমরা সমান্তর ধারার ক্ষেত্রে প্রথমে এই সূত্র কয়েকটা একটু মনে রাখব। সমান্তর ধারার ক্ষেত্রে যদি ধারাটা সমান্তর হয়, সমান্তর, তাহলে গড় বের করার সূত্র হচ্ছে প্রথম পদ শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়। এটা সমান্তর ধারার একটা বৈশিষ্ট্য। সমান্তর ধারার একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলেই গড় পাওয়া যায়। সমান্তর ধারার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই প্রথম পদ আর তৃতীয় পদ যোগ করে দ্বিতীয় পদের দ্বিগুণের সমান হয়। এইটা দেখো, প্রথম পদ আর তৃতীয় পদে যোগ করলে, যেমন 8 আর 2 যোগ করলে হয় 10, যা কিনা এই দ্বিতীয় পদের দ্বিগুণের সমান। এটা আমরা বলতে পারি প্রথম পদ তৃতীয় পদের যোগফলের সমান দ্বিতীয় পদের দ্বিগুণের সমান।
না, আমি আছি, একটু সরে আছি। সরে থাকলে কি হবে, একটু বোর্ডটা দেখা যাবে। আমি অনেক টিচারের ক্লাস দেখি, হ্যাঁ, মাঝে মাঝে বোর্ডে এমন করে লেখে, এমন করে বিনোদন লাগে। শুনো, সমান্তর ধারার ক্ষেত্রে এটা একটা বৈশিষ্ট্য। সমান্তর ধারার ক্ষেত্রে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রথম পদ আর শেষ পদ। সমান্তর ধারার ক্ষেত্রে যে জিনিসগুলো প্রয়োজন, আর দ্বিতীয় পদটাই হচ্ছে এক ধরনের গড়। দেখো, প্রথম পদ আর তৃতীয় পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলে দ্বিতীয় পদ পাওয়া যায়। দ্বিতীয় পদ কোথায় থাকে? মাঝে। দ্বিতীয় পদটা থাকে মাঝে, মানে ওটাই গড়। যদি বলি কত ছিল যেন, 2, 5, 8, এই সংখ্যাটার গড় কত হবে? এই সংখ্যার তিনটার গড় কত? অবশ্যই 5, কারণ যোগফল 15 হয়, 3 দিয়ে ভাগ করলে 5 হবে। তাহলে এই মাঝখানের সংখ্যাটাই হচ্ছে গড়। তো মাঝখানের সংখ্যাটা কীভাবে পেলাম? এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এটা পাওয়া যায়, আর এই দুটাকে যোগ করে 2 দিয়ে গুণ দিলেও এই দুটো সমান হবে। আমরা এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, এই পদ সংখ্যা বের করা। পদ সংখ্যা বের করার সূত্রটা আমরা মনে রাখবো, কারণ ছোটো ছোটো কয়েকটা জিনিস মনে থাকলে, মনে রাখতে পারলে এই টাইপের অঙ্কগুলো কোনো ব্যাপারই না। হ্যাঁ, দেখো, সেটা হচ্ছে পদ সংখ্যাটা হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে হচ্ছে ডিফারেন্স ডি দিয়ে প্রকাশ করা হয়, +1। এটা মনে রাখবো, অনেক ইম্পর্টেন্ট। n-তম পদ, এটা হচ্ছে n-তম পদের সূত্র, a + n-1 × d। n-তম পদের সূত্র হচ্ছে a + n-1 × d। এটা মনে রাখবো। সমষ্টির সূত্র দুইটা, এই দুইটা সূত্র আমরা এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, কিন্তু এইটা সব জায়গায় ইউজ করা যাবে না। এটাকে সব জায়গায় ইউজ করা যাবে। অনেক সময় ওই পদ সংখ্যা বের করতে গিয়ে, গড় বের করতে গিয়ে অনেক সময় এটা ইউজ করা যাবে না, তখন এটাই লাগবে। হ্যাঁ, দেখো, সমষ্টি হচ্ছে গড় গুণন পদ সংখ্যা। সমষ্টির সূত্র দুইটা, পদ সংখ্যা আর n-তম পদ এক জিনিস নয়। পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে শেষ পদকে প্রথম পদ দিয়ে বিয়োগ করে সাধারণ অন্তর দিয়ে ভাগ করে এক যোগ করব। n-তম পদ হচ্ছে a + n-1 × d। এটা একটু খেয়াল করি, আমরা দ্রুতই মূল প্রশ্নে যাব। হ্যাঁ, আরে ভাই, একটা শীট দিয়ে কি দুনিয়া সব হবে? শীট তো একটা না, তোমরা আছো একটা শীট নিয়ে। এখন দেখো, প্রশ্ন বলছে এটা একটা ধারা চলছে। হ্যাঁ, এই ধারাটির পদ সংখ্যা কত? 2, 4, 6, 2, 5, 8 এইভাবে 182 পর্যন্ত চলছে। ধারাটির পদ সংখ্যা কত হবে? পদ সংখ্যা কত হবে? তাহলে কি করতে হবে? পদ সংখ্যার সূত্রটা কি জানি আমরা? পদ সংখ্যার সূত্র আমরা জানি যে পদ সংখ্যা সূত্র আমরা কি জানি? শেষ পদ বিয়োগ প্রথম পদ সাধারণ অন্তর যোগ 1। কি দাঁড়াচ্ছে? শেষ পদ হচ্ছে 182, প্রথম পদ হচ্ছে 2, সাধারণ অন্তর হচ্ছে এই দুটোর পার্থক্য। সাধারণ অন্তর ডি হচ্ছে 5 বিয়োগ 2 সমান 3। তাহলে 3 দিয়ে ভাগ দাও, যোগ 1 করো। তাহলে 180 ভাগ 3 যোগ 1
60 যোগ 1 সমান 61। এটা হচ্ছে অ্যান্সার। না, আমার এখানে ফ্যান চলছে না। আমি তো বুঝতেছি না হঠাৎ হঠাৎ শব্দ হওয়ার কিছু কারণটা কি। আমি তো এই স্পিকার দিয়েই সবসময় তোমাদের ক্লাস নেই, লাইভে তো এইটা দিয়েই করি, লাইভ ক্লাসটাও আমি এই হেডফোন দিয়েই করি। তো যদি পুরপুরানি শব্দ, বুঝলাম না। পরের প্রশ্ন, এই ধারাটির পদ সংখ্যা কত হবে? আমরা চাইলে এই ধারাটিকে ঘুরান দিয়ে নিতে পারি। ঘুরান দিয়ে কিভাবে? এইভাবে আসে তো, এইভাবে করতে পারো। 47 যোগ কত করি, ডিফারেন্সটা কত করে দেয়? 2 করে না, বিজোড় হয়ে আসতেছে, বিজোড়। তাহলে 49 প্লাস 51, হ্যাঁ, এভাবে আস্তে আস্তে 101 আমরা ঘুরান দিয়ে নিলাম আর কি। এখন কথা হচ্ছে যেখানে পদ সংখ্যা কটা আছে, এইভাবে চললে পদ কটা আছে? তাহলে কি করতে হচ্ছে? আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর 2 যোগ 1, এটা হলো পদ সংখ্যা। বলো অ্যান্সার কত? কত আছে বলো? এখান থেকে বিয়োগ করলে কত? 4, 5, 27, 28। তাহলে একটু খেয়াল করে দেখো, এ জাস্ট শুধু পদ সংখ্যা নিয়ে বহুত প্রশ্ন বিভিন্ন সময় পরীক্ষাতে আসছে। হ্যাঁ, বলে এটার অ্যান্সার কি হবে? পদ সংখ্যা কয়টা? একজন 27 বলছে। 27 কেন? যোগ 1 আছে না, বলে এটা কি হবে? আমরা চাইলে এই অঙ্কটার কিছুই করতে হবে না, এই পদ সংখ্যা বের করে সূত্র ছাড়াও অ্যান্সার বের করা যাবে। পদ সংখ্যায় বের করে সূত্র ইউজ করতে হবে, বিষয়টা এমন নয়। যেমন আমি যদি তোমাকে বলি যে 50 পর্যন্ত, হ্যাঁ, বলতো জোর সংখ্যা কয়টা, বিজোড় কয়টা? জোর কয়টি, বিজোড় কয়টি? এক থেকে 50 পর্যন্ত জোর সংখ্যা কয়টি, বিজোড় সংখ্যা কয়টি? 1 থেকে 50 পর্যন্ত জোর আছে 25টি, বিজোড় আছে 25টি, ঠিক না? হ্যাঁ, আসতেছে আমার মেয়ে, আসতেছে। এখন কথা হচ্ছে, তাহলে এই 62 পর্যন্ত দেখো 31টা জোর 31টা বিজোড়, এটার জন্য আবার সূত্র লাগে। জোর আছে 31টি, বিজোড় আছে 31টি, এটা তো জোর 2, 4, 6, 8, 10 এভাবে যাচ্ছে, সব জোর। 31টি জোর 31টি বিজোড়, সূত্র তো আর লাগলো না। যদি মনে করো না আমি সূত্র ইউজ করবো, তাহলে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1, এটা হলো পদ সংখ্যা সূত্র। পদ সংখ্যা 60 ভাগ 2 যোগ 1, 30 যোগ 1, 31। হ্যাঁ, এবারে একটু খেয়াল করে দেখো, তোমাকে যদি এই টাইপের প্রশ্ন বলে তাহলে কি হবে? হ্যাঁ, একটু অবজার্ভ করে দেখো। তো যদি বলে যে 12
ও 96 এর মধ্যে কয়টা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? কয়টা? তুমি তো তখন এখন টাস্কি খেয়ে যাবা, মনে মনে ভাববা যে কি কেমনে হবে। হ্যাঁ, যদি বিজোড় থাকতো তাহলে অর্ধেক বিজোড় অর্ধেক জোড় একই তো। 31টা জোড় হলে 31টা বিজোড় সংখ্যা আছে। হ্যাঁ, যদি এই ধরনের কোশ্চিন আসে, আমার ছোট মেয়েটা অনেক জোর, আমি তো আজকে ক্লাস নিতে চাইছিলাম না, তারপরও ভাবলাম যে একটু নেই, তখন সময় পাবো না, যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন মুশকিল হয়ে যাবে। তাহলে বোঝার চেষ্টা করো এই ধরনের প্রশ্নে ভেজাল কোথায় হয়। ভেজালটা হচ্ছে 12 ও 96 এর মধ্যে বলছে, মধ্যে। হ্যাঁ, 12 ও 96 এর মধ্যে, তাহলে 12 ও 96 সহ না ছাড়া, এটা হলো বিষয়। হ্যাঁ, আমি তোমাদের ছোট ছোট মেসেজ দিই কয়েকটা, যে মেসেজগুলো তোমাদের এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে কাজে লাগবে। যেমন পাটিগণিতে যখন মৌলিক সংখ্যা, এত থেকে এত পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে, এত থেকে এতর মধ্যে কয়টা আছে, এত এবং এতর মধ্যে কয়টা আছে, এই টাইপের অবজার্ভ করে দেখো। 12 এবং 96 মেসেজটা শোনো ভালো করে। হ্যাঁ, ধরো এ বি সি ডি ই, এখানে টোটাল বর্ণ আছে কি মা, আসো আম্মা, আসো 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 আসো, বাবা বাবা বাবা, ও মা শোনো, আসো 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 বাবা বাবা, আমি এটা জোর ক্লাস নিয়ে দেবো। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে জোর, এখানে বর্ণ কয়টা আছে? 5টা। প্রশ্নের উত্তর দাও। দেখো, এ থেকে ই পর্যন্ত বর্ণ কয়টা? এ হতে এর মধ্যে বর্ণ কয়টা? ওকে যাও। এ এবং ই এর মধ্যে বর্ণ কয়টা? ভালো করে শুনো কি হয়। হ্যাঁ, এ বি সি ডি ই, এখানে টোটাল বর্ণ আছে 5টা। তোমাকে জিজ্ঞেস করা হলো এ থেকে ই পর্যন্ত বর্ণ কয়টা। তো এখানে যে জিনিসগুলো মনে রাখতে হয় সেটা হচ্ছে হতে অথবা থেকে, এটা মানে হচ্ছে সহ, পর্যন্ত এটা মানেও সহ, আর যদি মধ্যে বলে তাহলে বাদে বা ছাড়া। এটা মনে রাখো, হতে বা থেকে মানে সহ, পর্যন্ত মানেও সহ। দেখো, এ থেকে মানে এ সহ, ই পর্যন্ত মানে ই সহ, মোট বর্ণ 5টি। এ হতে এ সহ, ই এর মধ্যে ই বাদে বর্ণ 4টি। এ এবং ই এর মধ্যে, এর অর্থ হচ্ছে এ এবং ই দুটাই বাদ, এর মাঝখানে গুলো চাইছে, তখন অ্যান্সার হচ্ছে 3টি। তাহলে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা, যে এত থেকে এতর মধ্যে, এত থেকে এতর পর্যন্ত, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। তাহলে এখন কথা ভালো করে শুনো, 12 ও 96 এর মধ্যে, এর মানে কি 12কে নিবা, 96কে ধরবা? ধরা যাবে না। তাহলে কি হবে? লুপ 12 তো হিসেবে আসবে না, যেমন 16, 20, 24
এভাবে যেতে যেতে 96 পর্যন্ত 4 দ্বারা ভাগ করা যায়। প্রথম সংখ্যাটা হলো 16 আর শেষ সংখ্যাটা হচ্ছে 96। 96 তুমি নিবা না, নিবা কত? 92। কারণ 96 মধ্যে বলছে, 12 এবং 96 মধ্যে, 12 এবং 96 বাদ দিয়ে মাঝখানেগুলো এগুলো আছে। তাহলে এখানে প্রথম পদ 16, সাধারণ অন্তর 4। প্রশ্ন বলছে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা করা, পদ সংখ্যা বের করতে হবে। পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে 92 মাইনাস 16 ডিভাইডেড বাই সাধারণ অন্তর হচ্ছে D4 যোগ 1। তাহলে 6 আর থাকে 1, 76কে 4 দিয়ে ভাগ যোগ 1। সঠিক উত্তর 20টি। এটা অ্যান্সার অপশনে নাই। তাহলে এখন কথা হচ্ছে এই 20টি কখন হবে? যদি মাঝখানে বলে তবে। কিন্তু যদি বলতো 12 থেকে 96 পর্যন্ত, 12 থেকে 96 পর্যন্ত, তাইলে কটা হয়তো? 12 থেকে 96 পর্যন্ত বললে আমরা এই সিরিজটা এইভাবে চিন্তা না করে এই চিন্তা করতাম যে 12, 16, 20 এভাবে 96 পর্যন্ত। তাহলে তখন পদ সংখ্যা হয়তো 96 হিসাবে আসতো। 96 বিয়োগ 12 ডিভাইডেড বাই 4 যোগ 1। এখানে বিয়োগ করলে কত আসে? 84। এটা 21 প্লাস 1 22। এটা কিন্তু 12 থেকে, এটার প্রশ্ন হচ্ছে 12 থেকে 96 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য। যদি বলতো 12 থেকে 96 এর মধ্যে, যদি প্রশ্ন বলতো 12 থেকে 96 এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 12 থেকে 96 এর মধ্যে, তাহলে হিসাব হবে 12 সহ 12, 16, 20 এভাবে যেতে যেতে 92 পর্যন্ত। কারণ 96 এর মধ্যে বলছে মানে 96 ছাড়া। যদি 96 ছাড়া হয় তাহলে পদ সংখ্যা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো সব। এখান থেকে এই পর্যন্ত সব 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে 92 বিয়োগ 12 ডিভাইডেড বাই 4 যোগ 1। তাহলে কত আসে? 80, 21। তাহলে একটা জায়গা থেকে আমরা অনেকগুলো প্রশ্নই শিখলাম। হ্যাঁ, বুঝছো? এই অঙ্কগুলা যে এই সমান্তর ধারার মধ্য দিয়ে সমাধান করতে হয়, এটা তো অন্তত বোঝা উচিত বা জানা উচিত। দেখো, তাহলে এই কোশ্চেনের সমাধান কি হবে বলো? তো 15 থেকে 69 পর্যন্ত, তাহলে 15 থেকে মানে কি 15 আসবে, 15 আসবে, 18 আসবে, 21 আসবে, এগুলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এভাবে আস্তে আস্তে কোন পর্যন্ত আসবে? 69 পর্যন্ত আসবে। পদ আছে যা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা ভাগ করা যাবে। 3 দ্বারা ভাগ করা যায় 15 থেকে 69 পর্যন্ত এই সংখ্যাগুলো। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে পদ সংখ্যা বের করব। পদ সংখ্যা হচ্ছে 69 মাইনাস 15 ডিভাইডেড বাই 3 নামতা। হ্যাঁ, শেষ। কত আসে? 4, 5 যোগ 1
ভাগ যায় যায় না, 1/8 সমান 19টা পদ আছে। তাহলে এরকম কেন ওই যে প্রশ্নে লেখছি যে 96 মধ্যে বলছিলাম তো এই জন্য। আচ্ছা এবার বলো 5 ও 50 মধ্যে, এখানে কিন্তু 5 ও 50 মধ্যে বলছে, এটা ঠিক আছে। এর অর্থ হচ্ছে এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে, কিন্তু ব্র্যাকেট আমরা স্পেশালি বলে দিছে বা স্পেসিফিক বলে দিছে যে দুটো সংখ্যা সহ, তাহলে এটা হচ্ছে না। প্রথমে আমরা দেখব যে কি বললো 5 ও 100 মধ্যে, এটা শোনার সাথে সাথেই আমরা বুঝে ফেলবো 500 বাদ 100 বাদ, কিন্তু স্পেসিফিক ব্র্যাকেট দিয়ে বলছে যে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা জানি যে 1 থেকে 100 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য সংখ্যা 5 × 120টি। ওকে, তাহলে এটা একটু মাথায় রাখো, তাহলে এবারে আমরা আরেকটা সূত্র অ্যাপ্লিকেশন শিখব। আরেকটা সূত্র অ্যাপ্লিকেশন শিখব কোনটা, সেটা হচ্ছে ফাইন্ডিং nth টার্ম, মানে nতম পদ বের করতে বলে, যে অফ আ এপি মানে এরিথমেটিক প্রোগ্রেশন। nতম পদ নির্ণয় এর সূত্রটা হচ্ছে a + n - 1 × d। এটা হচ্ছে nতম পদ বের করার সূত্র। হ্যাঁ, এটা অবজার্ভ করে দেখো, তাহলে এই সূত্রটা আমরা বাংলাও শিখলাম, ইংলিশেও শিখলাম। a + n - 1 × d, এটা কিসের সূত্র জানো? এটা কততম পদ সেটা, এটা বের করার জন্য। তাহলে এখন দেখো ইংলিশে বলছে, এটা বাংলায় আমি বলে দেবো। প্রশ্ন বলছে যে ফাইন্ড 10th টার্ম অফ দ্য এরিথমেটিক প্রোগ্রেশন। এটা যেভাবে যাচ্ছে এইভাবে দশম পদ কত হবে। তুমি আমি সবাই মনে করো যে ঝাঁপিয়ে পড়বো, যেভাবে গেলে দশম পদ কোনটা হবে। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন ছোট ছোট পদ বা অল্প পদ হলে তো মুখে মুখেও করা যায়, অল্প হলে মুখে করা যায়, বেশি হলে সমস্যা। যদি বলি 110তম পদটা কত হবে, তখন তো কাইট। বা 10তম পদ, 15তম পদ, 20তম পদ, এটা বের করাও সময় সাপেক্ষ নয়, অল্প সময় বের হবে। চলো আমি তোমাকে দুইভাবে অঙ্কটা করাই। তো প্রথমে আমরা দেখব, যদি আমরা দশম পদ বের করতে চাই, দশম পদ যদি বের করতে হয়, তাহলে প্রথমে আমার কি লাগবে, প্রথম পদ লাগবে প্লাস 10 সাধারণ অন্তর। কি লাগতেছে দেখো, এর মান লাগতেছে, এর মান এখানে কি a1 প্লাস n এর মান কত, n এর মান 10 বিয়োগ 1 সাধারণ অন্তর কত, এখান থেকে পার্থক্য কত 3। দেখো একটু অবজার্ভ করে দেখো, 1 প্লাস এখানে 3 নং 27, অ্যান্সার 28, এটা অ্যান্সার। হ্যাঁ, এখন এটা হল সূত্রের সাহায্যে। সাধারণত ডি কিভাবে আসলো, আমরা জানি যে প্রত্যেক পদের পার্থক্য যেটা, সেটা হলো ডি, ডিফারেন্স। এতে আমরা স্টার্টিং মানে ডিজিট যেটা, সংখ্যা যেটা, সেটাই ধরি। আর সবসময় মনে রাখবা, এখানে যা চাবে এখানে তার চেয়ে 1 কম ডি হবে। ধরুন এখন আমি যদি সরাসরি বলতাম যে এখানে a + 9d, সেটাই কিন্তু হবে 9d। কেন? কারণ n থেকে 1 কম হয়ে যাবে, বিয়োগ হবে। এখানে যা বলবে সেটা হচ্ছে 9। এখানে 10তম পদ বলে তাহলে 9d, 8তম পদ বললে 7d, 5তম পদ বললে 4d, শেষ। তাহলে হয়ে যায়। ওকে, এই অঙ্কটা আমরা যদি কেউ মুখোমুখি করতে চাই, মুখোমুখি ধরো এই অঙ্কটা
আমরা এই সূত্র, কেউ যদি এমন বলে যে আমি সূত্র কিছু জানি না, আমি শুধু লজিক্যালি অঙ্কটা করব, কিভাবে চলো দেখি। কেউ যদি লজিক্যালি অঙ্কটা করতে চায়, তো দেখো এটা হলো 1, এরপরে 4, এরপরে 7, এরপরে 10, তাহলে প্রতি ক্ষেত্রে কত করে বাড়তেছে বলো? নিশ্চয়ই 3 3 করে বাড়তেছে। তাহলে এখানে 1, 4, 7, 10, 13, 16, 3 3 করে বাড়তেছে। তো 3 3 করে বাড়তেছে। হ্যাঁ, খেয়াল করে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। আমি সূত্র কিছুই জানি না, ধর আমি এসব কিছুই জানি না, 10তম পদ বের করতে হবে। তো আমি খালি যত করে বাড়তেছে প্রতি ক্ষেত্রে যেহেতু সেম বাড়বে, সেহেতু আমি 3 3 3 3 করে বাড়াই যাব, 10তম পদ না পাওয়া পর্যন্ত আমি বাড়াতেই থাকবো, শেষ গেল। এবারে একটু অবজার্ভ করে দেখো যে 5 যোগ 8 যোগ 11 যোগ ধারাটির কোন পদ এটা হবে। তো তুমি জানো যে কোন পদ হবে না। তো এই অঙ্কটা তোমরা দুইভাবে করতে পারো, দুইভাবে কি হবে? কোন পদ এততম হবে, কোন পদ কততম পদ। তো এই অঙ্কগুলো আমরা দুইভাবে চিন্তা করতে পারি, দুইভাবে। আমি তোমাকে প্রথমটা দেখাই। কোন পদ মানে কততম পদ, কোন পদ মানে হচ্ছে কততম পদ এটা হবে। তো আমরা তো জানি না, আমরা জানি কি n-তম পদের সূত্র কি, a প্লাস কোন পদ n-1 ইন্টু ডি, এই পদটা হচ্ছে 383, এই এততম পদটা 383, আমি জানি না। তাহলে এখানে দেখো এর মান কত, 5, n এর মান কত জানি না, n-1 ইন্টু ডি, ডি কত দেখো 3, 383। তো এখানে থ্রাইস n-3 ইকুয়াল, এটা যদি ওই পাশে পার হয়ে যায়, বা আগে 5 করে নাও, অসুবিধা নেই। খেয়াল করে দেখো 383, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, +2 আছে, ওই পাশে মাইনাস হয়ে যাবে। থ্রাইস n ইকুয়াল, যদি +2টা এই পাশে মাইনাস হয়ে যায়, তাহলে 381 হয়। তাহলে 3 দিয়ে ভাগ দিলে 1 2 7 নাকি? আমরা সবাই ধরো যে এইভাবে চিন্তা করছি, 127তম পদটা হবে এইটা। না, সমষ্টির সূত্র কেন? প্রশ্ন দেখো, প্রশ্ন কি বলছে, 5 যোগ 8 যোগ 11 এইভাবে চলছে, ধারাটির কততম পদ এটা হবে, কততম পদ। তো এততম পদের সমষ্টিত সূত্র আমি এখন আসিনি, আমি তোমাকে আস্তে আস্তে নিয়ে যাব, এত দ্রুত নিচ্ছি না। এখন একটু অবজার্ভ করে দেখো, আমি তোমাকে যদি এভাবে বলতাম যে এটা হলো একটা প্রেজেন্টেশন, তুমি একবার ভাবো এই অঙ্কটাতে যে সমাধান দিতে পারবো এখানে তো সেম সমাধানই হবে, ঠিক না? বাট এখানে আমি একটা দ্বিতীয় পদ্ধতি অ্যাপ্লাই করি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে 5 যোগ 8 যোগ 11 যোগ এভাবে চলতে চলতে 302। তাহলে বলো তো কোন পদ এটা হবে? তাহলে ধরে নিলাম এটাই শেষ পদটা, আমরা ধরে নিলাম এটাই শেষ পদ। তাহলে এখান থেকে এখানে কয়টা পদ আছে জানলেই তো তততম পদটাই এটা হবে, তততম পদটাই কিন্তু এটা হবে। যেমন এখানে পদ সংখ্যা সূত্র করে দেখো, পদ সংখ্যার সূত্র হচ্ছে এটা বিয়োগ এটা সাধারণ অন্তর 3 যোগ 1। ওষুধ খাবে না? খাও, যাও একটু খাও। কে বলো বাবা বাবা, খাও খাও খাও।
হ্যাঁ, গুড। আরেকটু আসো, আরেকটু আসো। ওষুধ খেলে ভালো হবে, ওষুধ খেলে ভালো হয়ে যাবে। মা সরি মা, সরি বাবা। ওই যে সবাই ক্লাস করে, তোমার আঙ্কেলরা আন্টিরা সবাই ক্লাস করতেছে বাবার সাথে, তুমিও ক্লাস করবে? হ্যাঁ, তুমি ক্লাস করবে জান্নাত? প্লিজ প্লিজ প্লিজ, আমার মেয়েটা অসুস্থ তো, একটু ওষুধ খাওয়াচ্ছে, দাঁড়া, তোমরা একটু ওয়েট করো একদিন। আমরা যাও বাবা, আরেকটু ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। প্লিজ, কে বলো, কে বলো? বাবা বাবা, শোনা মা, তোর মা, প্লিজ যাও গুড। মা যাও, মা যাও, পরিষ্কার হয়েছে বাবা বাবা। তাহলে যদি আমরা এইভাবে চিন্তা করি যে এই পদটাই হচ্ছে এই ধারার একদম শেষ পদটা, যদি আমরা চিন্তা করি যে 5 যোগ 8 যোগ 11 যেতে যেতে এটাই হচ্ছে এই 203ই হচ্ছে এই ধারার একদম শেষ পদটা। তাহলে এই ধারাতে যতটা পদ আছে এটাই শেষ পদটাই, ততটা পদই তো, তততম পদটাই তো এটা হবে। ওকে, তাহলে একটু অবজার্ভ করে দেখো কত হয়, এটা ভাগ করে দেখো। এখান থেকে এটা বিয়োগ করলে, 5 বিয়োগ করলে শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে কত আসতেছে? 200 কত আসতেছে? 97। 3 কমবে, 3 দিয়ে ভাগ যোগ 1 কত হয়? ভাগ যায়? আমি কি ভুল করতেছি? প্রথম পদ সাধারণত 3, 93 কেন হবে? তো 97। দেখো 3 নং 27, 3 নং 27 যোগ 1। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই কাজটা কিন্তু আমি এখানেও করতে পারতাম, এই কাজটা আবার এখানেও করা যেত। আমি দুটো অঙ্কে দুটো নিয়ম দেখাইলাম। তোমরা চাইলে এই n-তম পদের সূত্র সমান এটা দিয়ে n এর মান বের করে দিতে পারো, অথবা তুমি যদি একবার মনে করো যে যে এইটাই হচ্ছে এই ধারাটার শেষ পদ, এইভাবে যেতে যেতে এটাই হচ্ছে শেষ পদ। তাহলে শেষ পদ হলে তাহলে এখানে কয়টা পদ থাকতে পারে? জয়টা পদ থাকবে, এটা তো তততম পদই হবে। যদি 10টা পদ থাকে তাহলে এটা 10ম পদ, যদি 20টি থাকে তাহলে 20তম পদ, যদি 100 থাকে তাহলে 100তম পদ। এটা হচ্ছে আমাকে জানতে হবে। তাহলে আমি কি বুঝাতে পারলাম যে এই অঙ্কগুলো দুটো নিয়মে করা যায়। একটা হচ্ছে এটা নিয়ে n এর মান বের করে, অথবা যদি আমরা মনে করি যে এটাই হচ্ছে এই ধারার শেষ পদ, তাহলে কিন্তু সম্ভব। ক্লিয়ার কিনা? আমি কিন্তু এখনো সমষ্টির সূত্রে যাই নাই। হ্যাঁ, সমষ্টির সূত্র তো তোমরা সবাই জানো, কিছু এক্সেপশনাল প্রশ্ন থাকবে। দেখো মানে অঙ্ক বুঝছো কি না, ইয়েস অর নো? তোমরা যারা নতুন ভর্তি হয়েছ তারা সকলেই কিন্তু আগের ক্লাসগুলো দেখে নিবে। হ্যাঁ, তাহলে আমি যেটা বোঝাতে চেষ্টা করলাম সেটা হচ্ছে ওই যে সাধারণ অন্তর, যে এটা হচ্ছে সাধারণ অন্তর দিয়ে ভাগ। সাধারণ অন্তর তো 3, এই যে 3,
পদের পার্থক্য 3, এইটা একজন লিখছে নিচে 3 হলো কেন? এই দেখো আমি কথা বলতেছি না তার না, এখানে আমার কেন খটখট খসখস করে লাগছে, এমনিতে কোনো ব্যথা নাই। এটা তো পুরান কথা। এখন বলো, তোমরা চাইলে আমাদের 9-10 বইয়ের যে অঙ্কগুলো আছে এই অধ্যায় এইরকম ধরে পারবা কিনা ট্রাই করো তো। ধরে নেবে যে এটাই শেষ পদ, এটা শেষ পদ হলে শেষ পদ বিয়োগ প্রথম পদ, এটা কিন্তু বাংলায় আছে। হ্যাঁ, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর 3, 3 যোগ 1, এটা হলো পদ সংখ্যা। আর পদ সংখ্যা বের হলেই এই পদ সংখ্যাটাই কিন্তু এততম পদ। যদি 10টা পদ বের হয় তাহলে এটা 10ম পদ, যদি 100 পদ বের হয় তাহলে 100তম পদ, যদি 61 হয় তাহলে 61তম পদ। তাহলে বিয়োগ করে আসো কত হয়? 297 ডিভাইডেড বাই 3 যোগ 1 কত আসবে? 100 আসবে নাকি? এটার ক্ষেত্রে দেখো, এটাই আমরা ধরলাম শেষ পদ, যতটা পদ বের হবে এটাই তততম পদ, যতটা পদ বের হবে এটাই তততম পদ। তাহলে 392 বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1, দুটো দিয়েই করা যায়। হ্যাঁ, তাহলে দ্রুত করে ফেলো। এরপরে আস্তে আস্তে আমরা নতুন অঙ্কে আসতেছি। হ্যাঁ, তবে 386 ভাগ 3, 86 হয় না 84 হয়? এক, 2, 8 না? 129। তাহলে এই টাইপের প্রশ্নগুলো যদি এখন কোনোভাবে আমাদের সামনে আসে তাহলে অবশ্যই আশা করি পারব। যেমন দেখো, এটাও প্রশ্ন যে এভাবে যাচ্ছে পঞ্চম পদ কত হবে। এই দেখো, প্রথম পদ হলো 4, এরপরটা 8, এরপরটা 12, এরপরটা 16, এরপরটা 20, এটা অ্যান্সার। এটাই হলো পঞ্চম পদ। এটার জন্য কোনো সূত্র লাগবে না, কিছুই লাগবে না, এমনি অটো হয়ে যাবে, এসব কিছু লাগে না ব্যাখ্যা আন্দাজে। এরপরে বল এই ধারাটির 90তম পদ কত হবে? বলতো এই ধারার 90তম পদ কত হবে, কোনটা? আবার বলতে পারতো যে এই ধারাটির 90টি পদের সমষ্টি কত। তোমাদের অবশ্যই মনে আছে, যদি প্রশ্নে এইভাবে না থেকে এইভাবে থাকতে পারত যে 2 যোগ 4 যোগ 6 যোগ এভাবে হবে ধারাটির 90টি
সমষ্টি কত, এটাও কিন্তু প্রশ্ন। 90তম পদ কত হবে অথবা 90টি পদের সমষ্টি কত হবে। তো আগে 90তম পদ বের করতে বলছে, 90তম। তো 90তম পদটা বের করার জন্য কি লিখতে হবে দেখো তো, a প্লাস 90তম মানে কি 90 মাইনাস 1, তার 89d কত হবে। এর মান হলো 2, দেখো 2 যোগ 89 ইন্টু d কত 2, তাহলে কত 180, এটা অ্যান্সার। নব্বইতম পদ হলো এটা। একজন লিখছে 45, 45 কোনটার জন্য আসছে, আগের প্রশ্ন কিসের জন্য 45 দিতেছ পাগলা, বল কিসে। চাইলো কি আর তোমরা বললে কি, প্রশ্ন যদি বলতো যে এইভাবে 90 পর্যন্ত আছে, পদের সংখ্যা কত, তাহলে 45, যদি শেষ পদটা 90 হইতো তাহলে পদের সংখ্যা 45 হইতো। কিন্তু এখানে বলছে 90তম পদ পর্যন্ত যাও, এইভাবে 90 পর্যন্ত যাও। আর এটা তো এইসব সূত্র ছাড়াও হয়, কিভাবে 2 4 6 8, দেখো 2 2 করে বাড়তেছে না, 2 2 করে বাড়তেছে। 90তম পদ মানে কি 90টা 2 2 করে বাড়লে 180, 90টা 2 বাড়বে, 90টা 2 বাড়বে। আর যদি সমষ্টির সূত্র হয় তা তোমরা অবশ্যই জানো, সমষ্টির সূত্র হচ্ছে S90 কত 90, এই সূত্র আমরা সবাই জানি। হ্যাঁ, আমরা প্রথমে জানি এইটা SN, n ডিভাইডেড বাই 2 টয়েস a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হলো সমষ্টির সূত্র। মোটামুটি এইসব আমরা সবাই জানি। তাহলে এখানে 90 ডিভাইডেড বাই 2, 2 ইন্টু a, এর মান কত 2, যোগ n এর মান 90 বিয়োগ 1 ইন্টু সাধারণ অন্তর 3। সাধারণ অন্তর 3 কেন, এই যে 3 কেন 2 2, সাধারণ অন্তরও 2, প্রথম পদও 2, মানে এখানে a হচ্ছে 2 আর d হচ্ছে 2, সাধারণ অন্তরও 2। এখন এর কাজ হচ্ছে 45 কাজ করা, 4 যোগ 188 মনে হয় না, নাকি 178, 89 যে 2 দিয়ে গুণ করলে 80, 90 90 180 78 হবে। তাহলে 45 গুণন 182, এইভাবে আমাদের আগের পেজ দেখবা, এটা ব্যাখ্যা আগের, এটা তো আমি এমনিই বলছিলাম যে প্রশ্ন বলছে যে 4 8 12 এর পঞ্চম পদ কত, 4 4 করে বের বাড়তেছে, পঞ্চম পদ বের করা কোনো বিষয়। ওকে, দেখো তো যদি কখনো এই ধরনের প্রশ্ন ভোগী আসে, তোমরা একটু দাঁড়াও।
দেখো সুন্দর করে দেখো, কোন সমান্তর প্রগমনে প্রথম দুটির সংখ্যা হচ্ছে এটা, প্রথম দুটা। দেখো তৃতীয় সংখ্যাটি কোনটা, যে প্রথম একটা হচ্ছে 5, একটা হচ্ছে 17, আর একটা কত হবে, তৃতীয়টা কত হবে? আর তোমার মনে পড়ে? তাহলে এখান থেকে এটা বাড়ছে কত, এখান থেকে বাড়লো কত, 12। তাহলে এখান থেকেও 12 বাড়বে না? এখান থেকে যদি 12 যোগ হয় তাহলে এখান থেকে 12 যোগ হবে, 12 যোগ হলে 29 হবে। এটা অ্যান্সার। সোজা না? দেখো আবার কিছু কিছু কোশ্চেন একটু হার্ডও আছে, যেমন এই কোশ্চেনের দিকে তাকাও। একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর ডি, মানে প্রত্যেকটা পদের পার্থক্য 10 করে, এবং 6তম পদটি হচ্ছে 52, ষষ্ঠ পদ 52। তাহলে 15তম পদ কত? আচ্ছা বলো, 15তম পদ বের করতে গেলে আমার কি কি লাগবে? প্রত্যেকটা পদের পার্থক্য 10 করে আছে, এটা সাধারণ অন্তর ডি। ষষ্ঠ পদের মান 52, তাহলে 15তম পদ কত? যদি এইভাবে চায় তাহলে আমরা কিভাবে কাজ করব? আমাকে চেয়েছে 15তম পদ। দেখো 15তম পদ, 15তম পদ মানে কি a প্লাস 14d না? ওই যে n মাইনাস 1 ইন্টু ডি, যে মানে 15 থেকে 1 বিয়োগ করে 14। এখানে এখানে এই ডি এর মান আছে, দেখো ডি এর মান কিন্তু সাধারণ অন্তর 10। তাহলে a প্লাস 140। একটু খেয়াল করে দেখো, আমার যদি 15তম পদ আমি বের করতে যাই তাহলে অবশ্যই আমার a লাগবে। তাহলে এটা কই থেকে আসবে? এই তথ্য থেকে আসবে। এই তথ্যটা থেকে আমরা এর মান নিয়ে আসবো কিভাবে? 6তম পদ, 6তম পদ আমরা জানি a প্লাস 5d, এই মানটা নাকি দেওয়া আছে 52। এখানে a প্লাস 5 ইন্টু 10, ডি এর মান 10, এটা সাধারণ অন্তর 10। দেখো তো এর মান 52 থেকে 50 বাদ 2, এর মান 2 হলে দেখো তো এইখানে এখন মান বসাও, 2 যোগ 140 সমান 142 অ্যান্সার। তাহলে এই সিকোয়েন্সগুলো মনে রাখতে হবে, কোনটা চাচ্ছে সেটার মান বের করতে গিয়ে কোনটা আননোন, সে আননোনটা প্রশ্নের গিভেন অবজারভেশন থেকে, গিভেন ডাটা থেকে বের করে নিয়ে আসতে হয়। গুড। তাহলে আমরা পরের প্রশ্নে যাই। ও যদিও এখানে প্রশ্ন ব্যাখ্যাটা লেখা আছে, দেখো এবারে আবার অঙ্কে আসে। কোন সমান্তর ধারার প্রথম পদ 11, এটা প্রথমটা 11, আর তৃতীয় পদ 27 হলে ধারাটির 11তম পদ কত? 11তম পদ কত হবে? তো বলো 11তম পদ বের করতে চাইলে 11তম পদ মানে কি a প্লাস 10d, তাহলে কি কি লাগবে? a লাগবে আর d লাগবে। তো যদি আমি a জানি, এর মান কত? এর মান আমরা জানি 11। এই যে প্রথম পদ 11 প্লাস 10d। এখন যদি আমি খালি ডির মান বসে দিতে পারি তাহলেই আমি 11তম পদ পেয়ে যাব। এই কোশ্চেনটার কি চাইছে সমস্যা বলতে বুঝলাম না। এর আগের কোশ্চেনের দিকে দেখো, তোমাকে বলছে 15তম পদ কত। এটা যদি তুমি না বুঝো তাহলে এই দোষ কার?
এখন 15তম পদ বের করতে গেলে 15তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তা আবার 1 লেখা দরকারটা কি, মাইনাস, এই জন্য 14 ডি দিয়েছি। এখানে কার কার মান আছে, ডি এর মান আছে, এর মান নাই। এর মানটা নাই কই থেকে আসবে, এই গিভেন অবজারভেশন থেকে তোমাকে আসতে হবে। এখন তুমি বলতেছো কি চাইছে, এটাই তো বুঝতে সমস্যা। এখন তুমি বলো এখানে কি চাইছে, কি সমস্যা। সমান্তর ধারার প্রথম পদটা দেওয়া আছে, 3তম পদটাও দেওয়া আছে, ধারাটির 11তম পদ কত, এটা যদি তুমি না বুঝো, যে প্রশ্ন না বুঝো যে 11তম পদটা বের করতে বলছে, তাহলে তুমি এটা চাকরি বাকরি ধান্দা বাদ দিয়ে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা লালন পালন করো, এটাই সবচেয়ে ভালো। দেখছো যে 11তম পদ চাইছে, তাহলে 11তম পদের সূত্র কি, তুমি কি বারবার এই সূত্র লিখবা যে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এরপরে মান বসাবা, কি দরকার। এটাই তো কিন্তু আমি এখানে বসাইছি, ঠিক না। ওকে, এখন কথা হচ্ছে কি রে, 888 কি আসতেছে এগুলো কোথা থেকে, 880 করতে আসতেছে। শুনো, আমার লাগবে হচ্ছে ডির মান। ডির মানটা কই থেকে আসবে, প্রথম পদ 11, এটা প্রথম পদ, এরপরে এটা হলো তৃতীয় পদ 27। তাহলে বলো তো, এই যে মাঝখানে যে পদটা, এই মাঝখানে পদটা কিভাবে বের করে, মনে পড়ে, এটা হলো দ্বিতীয় পদ। দ্বিতীয় পদটা হচ্ছে এটা যোগ এইটা ডিভাইডেড বাই 2, এটাই তো মাঝখানে পদটা না। তাহলে দেখো কত হয়, 38 কে 19। দেখো এখন যদি আমি মাঝখানে 19 মারি, তাহলে এখান থেকে এটা কত আসছে 8, এখান থেকে এটা কত আসছে 8, তাহলে প্রত্যেক পদের পার্থক্য 8 না। 11-এর সাথে 8 যোগ করলে 19 হয়, 19-এর সাথে 8 যোগ করলে 27 হয়। তাহলে এখান থেকেই তো পদ ডিফারেন্স বের হয়ে গেল, ডি হচ্ছে 19 মাইনাস 11 সমান 8। তাহলে বসাও, এটা অ্যান্সার। এই তো অনেকে তো পেরে ফেলছো। তাহলে প্রথমে যাবে হচ্ছে কি চাচ্ছে, সেখানে আমার কি কি অবজারভেশন দেওয়া আছে আর কতটুকু আমার লাগবে। এই কোয়েশ্চেনটার দিকে আসো, এখানে কি সমস্যা বলছে, কোন সমান্তর ধারার প্রথম পদ 11, এটা এর মান দেওয়া এ, দ্বিতীয় পদ 19, চাইছে 19তম পদ কত, বলো তো 19তম পদ এ প্লাস 18 ডি না, 19তম পদ হবে এ প্লাস 18 ডি। এখন এর মান কত, এখানে দাও, এর মান 11, প্রথম পদ 11 প্লাস 18 ইন্টু ডি লাগবে। বল প্রথম পদ যদি এটা হয় আর দ্বিতীয় পদ যদি এটা হয়, কত আসছে এখানে 8, কত হয় 8 64 4 144, হ্যাঁ ঠিক আছে। প্রথম পদ 11, দ্বিতীয় পদ 19, এই জন্য ডি হচ্ছে 8।
দেখো কি চাইলো, কোন সমান্তর ধারার প্রথম পদটা হচ্ছে 22, দ্বিতীয় পদটা 27, তাহলে 15তম পদ কত? বলো 15তম পদ যদি বের করতে বলে, 15তম পদ মানে কি a প্লাস 14d না? প্রথম পদ কত? 22 প্লাস 14 ইন্টু ডি কত? এখান থেকে কত আসছে? 5 নাকি? $92। একজন লিখছে 18 কিভাবে? 18 কোথা থেকে আসছে? কোন 18? তোমাদের মাঝে মাঝে হতাশ লাগে কোনো কোনো কথা শুনলে, তুমি কি ক্লাসে মনোযোগী হও না? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই সূত্রটা, তাহলে n এর মান কত? 19। n এর মান 19, এর 1 বিয়োগ করলে 18 হয়। তোমাদের আমি সবসময় রিকোয়েস্ট করছি, শোনো, রিকোয়েস্টটা হচ্ছে আমার কোনো ক্লাস ডাউনলোড করার চেষ্টা করব না, আমার কোনো ক্লাস রেকর্ড করার চেষ্টা করব না। তুমি একজন ফি দিয়ে একসাথে 2 জন ক্লাস করবা, এগুলো করবো না। এটা আমার জন্যে তোমার পক্ষ থেকে করাপশন হবে, আর এইটার মাপ আমার কাছে নাই। আমি যেটা নিষেধ করতেছি এটা করো না, সমস্ত জীবন আমার দাবির নিচে থাকবা, এই ভুল করবো না কেউ। যারা সময় পাবে না, ক্লাস 1 বছর রেখে দিলেও সে সময় পাবে না, বুঝলা? আর যারা সময় বের করে নেবে তারা প্রথম ক্লাসে বের করে নেবে। তোমার বাংলাদেশে এমন কোনো কোচিং সেন্টার পয়দা হয় নাই যে 2 ঘন্টার ক্লাসে তুমি বসছো, তুমি বুঝো নাই, ওই ক্লাসটা রেকর্ড করে তোমাকে দিবে, আর ওই পরের দিন এসে তোমাকে ওই ক্লাস নেবে। ওই ক্লাস করার জন্য মিনিমাম তোমাকে 4-5 মাস অপেক্ষা করতে হবে একটা ক্লাস রিপিট করতে চাইলে। তুমি তো ছোট মানুষ না, তুমি তো আর ছোট বাচ্চা না, যেলে কিছু বুঝো না। ওই যে ক্লাস 1 থেকে তোমাদের কোচিং শুরু হয়েছে লাইফে, অনেকের লাইফে ক্লাস 1 থেকে কোচিং শুরু হয়ে গেছে। তো কেউ তোমার লাইফে জীবনে একটা ক্লাস 2 বার করাবে না, আর বিসিএস লেভেলে তো প্রশ্নই উঠে না। হ্যাঁ, কারো জন্যে ডাউনলোড করা যাবে না। ডাউনলোড মানে নিষেধ, রেকর্ড মানেই নিষেধ। একজন টাকা দিয়ে 2 জন ক্লাস করবা সম্পূর্ণভাবে নিষেধ। এরা যারা দেখবে পরে এবং যে করবে, সমস্ত জীবন সে আমার দাবির নিচে থাকবে। আমার কাছে সেটার মাপ নাই। তুমি যদি এই অপরাধ করতে চাও করতে পারো, কিন্তু আমি তোমাকে এই অপরাধের জন্য যে মাপ বা আরে করুক এইরকম কোনো ফিলিংস আমার কাছে নাই। তুমি সমস্ত জীবন আমার কাছে ধরা, কারণ তুমি জীবনে করাপশন দিয়ে শুরু হবে, তুমি সারা জীবন এই করবে। প্রশ্নে আসো। তো কি হয়েছে পরে দেখে, কিন্তু ভিউ দেখো। ধরো লাইভে এই মুহূর্তে আছে 120 জন, কিন্তু এই ক্লাসটা আজকের দিনের পরে ভিউ দেখবা যে 500, 700, 1K, 1.5K, 2K পর্যন্ত হয়ে আছে। এর মানে কি, অনেকে বারবার দেখছে। যতবার দেখবেন ততবার ভিউ হবে, ততজন ভিউ হবে। তো এই জন্য তো অনলাইন ক্লাসের সুবিধা, অল্প পেমেন্টে একটা ক্লাস বারবার দেখা যাচ্ছে। একটি সমান্তর অনুক্রমে পঞ্চম পদ হচ্ছে 18, পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ যদি 18 হয়, তাহলে বলো a প্লাস 4d সমান 18। তুমি কিভাবে লিখবে যে ও
আচ্ছা শোনো, তোমার কাছে তুমি যেভাবে চাচ্ছ সেটা অপর পাতায় ব্যাখ্যা লেখা আছে। পঞ্চম পদ মানে a প্লাস 4d সমান 18। প্রথম 5টি পদের যোগফল 75 দেওয়া আছে। প্রথম 5টা যোগফল 75 হলে প্রথম পদটি কত? 38তম বিসিএস এই কোশ্চেনটা আসছে। তাহলে এখন প্রশ্ন বলছে 5টি পদের যোগফল 75, প্রথম পদটি কত? এর মানে আমাকে এটা চাইছে। এটা তো যদি আমাকে এটা চায় তাহলে অবজার্ভ করো, এই এ যদি চায় তাহলে 18 মাইনাস 4d করতে হবে, তাহলেই আমার এর মান বের হয়ে যাবে। একটি সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি 18, তাহলে পঞ্চম পদ 18, এর মান লাগবে। প্রথম পদটি কত? এর মান লাগবে। এখন তোমার আমার কাজ কি? তোমার আমার কাজ হচ্ছে এই ডি এর মান প্রশ্ন থেকে বের করে নিয়ে আসা। ডি এর মানটা প্রশ্ন থেকে বের করে নিয়ে আসা। তাহলে প্রশ্ন থেকে বের করে নিয়ে আসতে চাইলে একটা তথ্য প্রশ্ন দেখা আছে, সেটা হচ্ছে প্রথম 5টি পদের যোগফল 75। তো 5টি পদের সমষ্টি 75 মানে কি? সাম অফ 5 ইকুয়াল 5/2 ইন্টু 2 ইন্টু এ টয়েস এ প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি। দেখো এর মানটা কত বলছে? 75। বলছে নাকি? দেখো কি হয়, 5টি পদের সমষ্টি 75, অর লিখতে পারি 5/2 ইন্টু টয়েস এ, এখানে হচ্ছে প্লাস 4d সমান 75। তাহলে দেখো, অবজার্ভ করে দেখো, এখানে যদি আমরা কি কাজ করতে পারি, সরাসরি 4dর মান বের করতে পারি, তাও তো হয়। আচ্ছা ঘুরেন দিয়ে দিলে টয়েস এ প্লাস 4d 75 ইন্টু 2 ডিভাইডেড বাই 5, সরি হ্যাঁ, হ্যালো হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, পারবো পারবো। না আমি তো ক্লাসে আছি এখন। আচ্ছা তাহলে আমি দেখি আমার ভাস্তাকে পাঠাই দেই তাহলে। আচ্ছা ঘন্টাখানেকের মধ্যে না? 1.5 ঘন্টা। আচ্ছা ওকে দেখি, আমি চেষ্টা করতেছি। আমি 1.5 ঘন্টার ভিতরে আমি আসবো। আমি আসবো। আচ্ছা 1.5 ঘন্টা লাগবে কিন্তু, হ্যাঁ। একজন বলছে দেখো কত চাওয়া, আব্দুল লতিফ বলছে 38তম বিশেষ তো হয়ে গেছে, 40তম তো হয়ে গেছে বা 41তম হয়েছে, আপডেট দরকার। হয়তো সেই কোশ্চেনগুলো এখানে নাই, সমষ্টির থেকে আসছে, সমষ্টির ক্লাসই তো আলাদা, অথবা গুণোত্তর ধারা থেকে আসছে, অথবা অন্য জায়গা থেকে আসছে। হ্যাঁ আচ্ছা, তুমি যেটা বলছো এটা মাথায় থাকবে, অসুবিধা নেই। এখান থেকে কি 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 লাগবে, কি লাগবে কি? আমি কি কোথাও ভুল করতেছি?
আমি কি কোথাও ভুল করলাম এখানে? ভুল তো করি না। a প্লাস 4d-র মান তো 18, এখান থেকে এর মান আসবে টুয়াইস a প্লাস 4d সমান এটা। এই দুইটার সমীকরণ থেকে d এর মান আসবে। কথা তো ইজি আছে। ওকে, তাইলে টুয়াইস a প্লাস 4d সমান কি লেখা যায়? আমরা লিখতে পারবো দেখো এখানে a কমন হলে a প্লাস 2d সমান 30 নাকি? 5 15 75, 15 এখানে 30, তাহলে a প্লাস টুয়াইস d সমান 15। অবজার্ভ করে দেখো, আমার তো দুটা জায়গায় আসলে তো আমার তো ডির মান লাগবে এখানে। তো ডির মান যদি লাগে তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা মিলে এর মানকে আমি ভ্যানিশ করে দিতে পারি। একে যদি ভ্যানিশ করে দিতে পারি তাহলে তো কাজ হয়ে যাবে। দেখো উপরে আছে a প্লাস 4d সমান 18, আর এখানে পাইলাম a প্লাস 2d সমান 15। বিয়োগ করে দেখো 2d সমান কত আসে। আবার ভুল হলো নাকি? আবার ভুল করলাম নাকি? আরে আমার তো এর মান করতে পারলেই হয়তো, ঠিক না? আমি যদি এখানে 4a 2a লিখে ওখান থেকে একটা বিয়োগ দিতাম তাহলেই তো কাম হয়ে যেত। আমি তো বোকা আছি। আচ্ছা, আমার বোকামির ফলটা আমি দিতেছি। তারও বোকামির ফলটা আমি দেই, সেটা হলো মনোযোগ সহকারে যদি দেখি, টুয়াইস a প্লাস 4d সমান এই মানটা 30 হয়। তা আমার তো লাগবে এর মান। এখান থেকে যদি এটা বাদ দেই তাহলেই তো হয়। আমার এত কিছু কাহিনী করার কি আছে ভাই? টুয়াইস a প্লাস 4d সমান 30, আর এখানে a প্লাস 4d সমান 18। তাহলে ডিডি আউট এর মান হচ্ছে 12। আমি শুধু শুধু অন্য পথে গেছিলাম। হ্যাঁ, তাহলে প্রথমে এই টাইপের অঙ্ক আসলে কোনটা চাচ্ছে আর কি দেওয়া আছে থেকে চাওয়া, এটা ঘুরান দিতে হবে। ঠিক আছে, একটি সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি 18 এবং প্রথম 5টি পদের সমষ্টি লেখা আছে। প্রথম পদটি কত হবে? কি একটা কাহিনী না? যদি আমরা চালাকি করতাম, তোমার চালাকি দেখাবো। ধরো যে এই অঙ্কটা আমরা এই সূত্র কিচ্ছু জানি না, আমরা যদি একটু লজিক্যালি ভাবতাম যে এমন একটা ধারা হবে যার পঞ্চম পদটা হবে 18। দেখো 1 2 3 4 5, এটা হবে 18। হ্যাঁ, আর এই 5টা যোগ করলে যেটা হবে সেটা সমষ্টি হবে 75। আমরা যদি লজিক্যালি ভাবি, ধরো যে আমি সূত্র এলে কিছু জানি না বা আমার ভেজাল, একটা ধারা আছে, প্রথম 5টি পঞ্চম পদটি 18, পঞ্চম পদটা 18, আর এই পদগুলো সবগুলো যোগ করলে যেন 75 হয়। তো পঞ্চম পদ যদি 18 হয় তাহলে, এবং চাইছে কোন পদ?
প্রথম পদ। তো প্রথম পদ যখন চাই তখন ভালো করে বুঝো, সেই প্রথম পদটা চাওয়ার পরে ক খ গ ঘতে দেওয়া আছে নিশ্চয়ই, তখন দেওয়া থাকবে, তখন আমি হয় চেক করব, হয় এটা, নাহলে এটা, নাহলে এটা, নাহলে এটা, যে কোনো একটা তো হবেই। এখন যোগফল কিন্তু 75। যদি তুমি 12 ধরো, 12 তারপরে কত করে পার্থক্য ধরবা, এটা পার্থক্য তো কে করে আসে, সাড়ে দেড় না দেড় করে বাড়ে। হ্যাঁ, তাহলে এটা যোগ করে কত আসে, 30কে, এটা হলো 15, এটা পঞ্চম পদ, এটা প্রথম পদ, তাহলে মাঝখানেরটা এটা, এর আগেরটা হচ্ছে 13.5, এর পরেরটা হচ্ছে 17.5, না 16.5। এইভাবে চিন্তা করা যায়। দিছো সিরিয়াল নিছো? আচ্ছা, ওকে, এই কোশ্চেনটার দিকে আমরা একটু তাকাই। কোন সমান্তর ধারার m-তম পদ যদি হয় সেটা নাকি n, আর n-তম পদ যেটা হয় সেটা নাকি m। m-তম পদের মান n, n-তম পদ হচ্ছে m। তাহলে আমাকে জিজ্ঞেস করছে m প্লাস n-তম পদ কতটা হবে, এখানে অপশনে দেওয়া আছে। তাহলে অ্যাজ এ রুল বা অ্যাজ পার রুল আমরা কি জানি, m-তম পদ যদি হয় তাহলে শুধু এই জায়গাটা চেঞ্জ হবে, n এর জায়গায় m হবে। আর এইটা নাকি n সেটা প্রশ্ন লিখছে যে m-তম পদের সূত্র এটা, মানে এখানে যত থাকবে, যদি 10 থাকতো তাহলে 10 হইতো, 15 থাকলে 15 হইতো, p থাকলে p হইতো, এই জায়গাটা নাকি n। আবার n-তম পদ a প্লাস n-1 ইন্টু d সমান m, প্রশ্ন বলছে। এই দুটা ভ্যালু যদি আমরা কোনোভাবে বিয়োগ করি, বিয়োগ করে পাই, তাহলে এটা বিয়োগ এটা যদি করি, হ্যাঁ, তাহলে এই পাশে কি থাকে, এই পাশে এ ভ্যানিশ হয়, এটা ভ্যানিশ। তাহলে এটা বিয়োগ এটা বিয়োগ এটা, মানে এখানে যখন বিয়োগ আসবে তখন 1 প্লাস হয়ে যাবে, 1 কেটে যাবে, m মাইনাস n থাকবে, আর ইন্টু আকারে থাকবে d, m-1 ইন্টু d, আর এই পাশে থাকে n মাইনাস m। এই দুটা তার সমান হচ্ছে না যে আমি কাটাকাটি করব, এই জন্যে আমরা যদি এইটাকে একটু চেঞ্জ করে নেই যে m-1 ইন্টু d সমান মাইনাস কমন নিয়ে n-1, দেখো এই দুই জায়গা যদি ঘুরান দিয়ে নিছি, -1 কমন নিলে ভিতরে সাইন চেঞ্জ করে নিছি, তাহলে এইটা আর এটা কেটে যাবে। এই মুহূর্তে আমি এটা এবং এটা কাটতে পারি, তাহলে d এর মান পাইলাম কি -1, d এর মান পাইছি। আজকে শেষ করবা, আজকে শেষ করলে তো সমান্তর ধারার উপরে ক্লাস 3টা লাগবে। যেমন এটা তো পদ নিয়ে খেলছি, এরপর সমষ্টির সূত্র আছে, এরপর গুণোত্তর ধারা, অসীম ধারা আছে না। কতক্ষণ হয়েছে ক্লাস? 1.5 ঘন্টা হয়েছে। দেখো তাহলে ডি এর মানটা m প্লাস n-তম পদ হচ্ছে, তাহলে ঠিক n যেখানে ছিল n সেখানে শুধু এই মানটা যাবে n এর জায়গায়। তাহলে এই ডি দিয়ে যখন গুণ করে দিবে, দেখো ডি দিয়ে গুণ করে দিচ্ছ, এ থাকলো a প্লাস, এখান থেকে এটাকে একটু সরাই নিলাম, m-1 ইন্টু ডি ঠিক রাখলাম, প্লাস এন ডি, এই n আর ডি গুণগুলো আলাদা। এটা অবজার্ভ করে দেখো তো এখান থেকে এটার মানটা কি মান, এখান থেকে এটার মানটা কি ছিল, এই যে দেখো n ছিল n, এখান থেকে এটার মান n, আর
আর হচ্ছে ডি এর মান হচ্ছে -1, এ এন ইন্টু ডি এর মান -1, এই যে এখান থেকে মান বসে কুচুত। আর যদি কেউ মনে করো খারাপ যে এটা অ্যান্সারই মুখস্থ করে রাখবো, তাও হবে। তুমি যদি মনে করো যে এটার অ্যান্সার মুখস্থ করে রাখবা, তাও হবে। দেখো, একটি সমান্তর ধারার পঞ্চম পদ হলো এটা, নবম পদ এইটা, 30তম পদ কত? একটি সমান্তর ধারার পঞ্চম পদ এটা, নবম পদ এটা, তাহলে 30তম পদ কত হবে? আচ্ছা, ওকে, সমস্যা নাই। আমি যদি ক্লাসের সংখ্যা বেশি হয়, তোমরা যদি বেশি বেশি ক্লাস করতে চাও, আমার অসুবিধা নেই। কারণ তোমাদের এটাই হবে, ক্লাসের সংখ্যা বাড়বে, ডিউরেশন কমবে, এটাই নয় কি? আচ্ছা, ওকে, তাহলে ধারার উপরে 3টা ক্লাস করবে। যেমন সেটের উপরে আমি কালকে রাতে 3টা ক্লাস রেডি করছি তোমাদের জন্য, সেটের উপরে 3টা ক্লাস হবে। যদি মনে করো ধারার উপরে 3টা ক্লাস করবে, করবো, অসুবিধা নেই। যত বেশি বেশি অঙ্ক করানো যাবে করবা। আমার কাছে হিউজ অঙ্ক আছে, হিউজ, মানে অল মার্কেটে যত অঙ্ক আছে সব আমার কাছে লেখা আছে। তো n-তম পদের সূত্র আমরা জানি এটা। তাহলে পঞ্চম পদ মানে কি a + 4d, নবম পদ মানে কি a + 8d, এই মানটাও দেওয়া, এই মানটাও দেওয়া। এখান থেকে a ভ্যানিশ হবে, d এর মান পাওয়া যাবে। d এর মান পাওয়া গেল 9, সেই মানটা তুমি 1 নম্বরে বসাও, তাহলে a এর মান পাবা। এর মান পাইলে কামি শেষ। সমান্তর ধারা 30তম পদ বের করা কোনো বিষয়ই না। এখানে ডি এর মান আছে, ডি এর মান অবশ্যই লাগবে, তাহলে এর মানও লাগবে। 30তম পদের সূত্র কিন্তু a + 19d, তাহলে এ লাগবে, আবার ডিও লাগবে। তাহলে এখান থেকে আমরা ডির মান বের করলাম, ওই মানটা এখানে বসালে এর মান বের হবে, এ আর ডি এর মান এখানে বসাবো, কাম শেষ। হ্যাঁ, তাও ঠিক। মানে আমি চাই যে তোমরা যেভাবে হোক কম 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 করে হলেও শিখো, বেশি করে হলেও শিখো। তো বেশির দিকে যোগজন কম থাকবে, কারণ ম্যাথে দুর্বলতা আছে দেখেই আমরা স্পেশাল কেয়ার নিচ্ছি। দুর্বলতা কাটানোই হচ্ছে আমার কাজ। আর যারা ম্যাথে একটু ভালো, তারা যেন আমার অ্যাডভান্স ম্যাথে ভর্তি হয়। অ্যাডভান্স ম্যাথ মানে আগারওয়াল বেসড ম্যাথ, ইংলিশ ভার্সন, এবং আইবিএ রেঞ্জের চেয়েও বেশি। মেইন সমস্যা হচ্ছে বিন্যাস সমাবেশ সম্ভবতা। বিন্যাস সমাবেশ সমস্যা তো এই যে চুটকিতে শেষ করে দেবো। চুটকিতে বিন্যাসের ক্লাস নেব 3টা, সমাবেশের ক্লাস নেব 3টা, প্রবাবিলিটির ক্লাস নেব 3টা, প্রত্যেকটা টপিক থেকে 3টা করে ক্লাস নেব। দেখো, আচ্ছা, ডান। তাহলে এটা গেল হচ্ছে তম পদ নিয়ে। এরপরে একটা ক্লাস হবে সমষ্টি নিয়ে, এরপরে একটা ক্লাস হবে গুণোত্তর ধারা আর হচ্ছে অসীম ধারা নিয়ে। আল্লাহ হাফেজ। তাহলে আজকে এই পর্যন্তই থাক, ভালো থেকে সবাই। তাহলে আজকে রাতে এটা দ্বিতীয় ক্লাস হবে, সমষ্টির ক্লাসটা আজকে রাতে হবে। এটা কি ধারা না? ধারা 1। এখন যেটা পড়াচ্ছি ব্যাংক ম্যাথের, এখন বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা চলে। যাদের গড়ের অঙ্ক, বয়সের অঙ্ক, নৌকা স্রোত, নল চৌবাচ্চা, ট্রেনের অঙ্ক, বেগের অঙ্ক, এই পাটিগণিত টাইপের অঙ্কের সমস্যা আছে, তারা 510 টাকা দিয়ে, আগামীকাল থেকে ক্লাস শুরু হবে, 510 টাকা দিয়ে তোমরা ওই যে
নিবন্ধন আর প্রাইমারি কোর্সে পড়তে পারো। আর বিসিএসে পাটিগণিতের অনেক টপিকস আছে যেটা নাই, এটা তোমরা সবাই জানো, কারণ তোমরা ছোটো মানুষ না। তো আল্লাহ হাফেজ, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আজকে এই পর্যন্তই থাকো। অ্যাডভান্স ম্যাথের কোর্স ফি 2500 টাকা, এটা জুমে ক্লাস হয়, জুম। অ্যাডভান্স ম্যাথের ক্লাস সবসময় জুমে হয়, ফি হচ্ছে 2500 টাকা। আল্লাহ হাফেজ।